প্রফেসর বিদ্যা ব্যানার্জি যখন জানতে পারে তার শ্বশুরমশাই প্ল্যান করছে আজকেই হোস্টেলটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এবং তা সাহায্য করবে শ্রাবণ, সঙ্গে সঙ্গেই প্রফেসর বিদ্যা ও পঙ্কজ খাসনবিস বহুরূপী সেজে বেরিয়ে পড়ে। আর এখানে বিদ্যা ব্যানার্জি বলে, কোনো চিন্তা নেই, এই খেলা আমি শেষ করে ফেলবো। আমি খবর পেয়ে গেছি কোন ডেরাতে তারা বসে আছে। তারপরেই দেখা হবে আড্ডা মারছে নিপুণ মল্লিক ও শ্রাবণ ব্যানার্জি একত্রিত হয়ে। তারা দুজনা বেশ মজ মস্তিতে তাস খেলছে। আর তাদেরই পিছু করতে করতে তাদের মহৎ বড় শত্রু সেইখানে এসে উপস্থিত হয়। বিদ্যা ব্যানার্জি আড়াল থেকে সব কিছু দেখতে থাকে এবং বলে, তোদের মৃত্যু আজ ঘনিয়ে এসছে। আমি এখানে ঝাড় দেওয়ার কাজ করার নাম করে ঢুকেছি। এত সহজে তোদেরকে ছেড়ে দেবো? এই পৃথিবী থেকে নিপুণ, তোকে আমি ঝাঁটিয়ে বিদায় করেই ছাড়ব, নাহলে আমার নাম বিদ্যা ব্যানার্জি নয়। তারপরেই কোনো একটা সন্দেহর বশেই কৃপান এদিক ওদিক দেখতে থাকে। আর তখনই ফোন আসে নিপুণ মল্লিকের, সেই ওসির, এবং সে বলে, সমস্ত কাজ শেষ করব কখন, আমার আর সহ্য হচ্ছে না। তখনই ওসি বলে থানার, একটু সময় ধরো, সন্ধেটা হোক, তারপরেই তো খেলা শুরু হবে। এমনভাবে মারবে সমস্ত হোস্টেলের লোকজনগুলোকে যাতে কোনো এভিডেন্স আর কোনো কিচ্ছু পড়ে না থাকে। কথাটা শুনতে থাকলেই একটা টিন পড়ে গেলে কৃপান দেখতে পেয়ে যায় সেখানে কেউ তো একটা দাঁড়িয়ে আছে। কৃপান ক্রমশ উঠে গিয়ে বলে, কে দেখতো এখানে? তখন নিপুণ বলে, আরে কেউ না, আমি দেখতে পাচ্ছি। কৃপান বলে, না দেখ, একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি স্পষ্ট দেখেছি। সঙ্গে সঙ্গেই কৃপান উঠে গেলেই নিপুণ দেখে, হ্যাঁ একটি মেয়ে তো। সে ধরতে যায়, কিন্তু প্রফেসর বিদ্যা ব্যানার্জিকে ধরা কি এতটাই সহজ? সে দৌড়িয়ে ক্রমশ সেই বস্তি থেকে বেরিয়ে যায়। আর তাকে ধরার জন্য কৃপান ও নিপুণ একত্রিত হয়ে চেষ্টা করে প্রচুর। তার পিছু ধাওয়া করতে থাকে এবং তারা দৌড়তে থাকে, ক্রমশ বিদ্যা ব্যানার্জির জালে পড়তে থাকে একে একে। বিদ্যা তাদেরকে ধাওয়া করতে করতে টেনে অবশেষে তাদের গুন্ডার ড্রা থেকে বেরি করে নিয়ে আসে। কৃপান বলে, মেয়েটার চোখ মুখ দেখে যেটা মনে হলো আমার খুব চেনা, আমার মনে হচ্ছে ওটা আমার দিদিভাই। তখন নিপুণ বলে, কি বলছিস? তোর দিদিভাই হসপিটালে কাতরাচ্ছে, সে কোনোদিন সুস্থ হতে পারবে না, আর তুই বিদ্যার কথা বলছিস? চল ড্রিঙ্ক করবি, চল, তোর নেশা চড়ে গেছে, আর একটু ভালো করে খেলে সব ঠিক হয়ে যাবে। তারপরেই তারা আড্ডাখানায় গিয়ে আবার ড্রিঙ্ক করতে বসে। তখনই পেছন থেকে এসে বিদ্যা ব্যানার্জি সমস্ত গুন্ডাগুলোকে শেষ করে মাথায় লাঠি ধরে এবং বলে, কোনো চালাকি নয়, নাহলে এখানেই সব কটাকে শেষ করে ফেলব। তারপরে এক লাঠির বাড়ি মেরে নিপুণকে চিৎপাত করে দেয়। কৃপান বলে, কী রে, তুই কোথায় ছিলিস এতক্ষণ? শ্রাবণ তখন প্রশ্ন করে, দিদিভাই তুই তাহলে এতক্ষণ ধরে আমাদের সাথে ছলনা খেলছিলিস? আমি বুঝতে পেরেছি তুই এর মধ্যে জড়িত আছিস। পেছন থেকে পঙ্কজ খাসনবিশেষ বলে, এই রাস্কেলটাকে নিয়ে চলো সাথে করে, এই এদের পান্ডা, এই হচ্ছে এদের গোঁড়া। সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে হাতে হাত করিয়ে পরিয়ে দেয় শ্রাবণের। আর বিদ্যা ব্যানার্জি বলে, ওই লোকটাকে তুলে নিয়ে। অন্যদিকে চ্যাটার্জি বাড়িতে এসে উপস্থিত হয় ফাগুন, তার মা। বলে, কেন ডেকেছিলেন বলেন। তখনই সবাইকে প্রণাম করতে থাকে ফাগুনের মা। আর ফাগুন বলে, ভালো আছেন তো আপনি? সঙ্গে সঙ্গে ফাগুনের মা বলে, হ্যাঁ, উনি ভালো না থাকলে আর হয়, আমাদের কি আর এমনি ডেকেছে নাকি? কোনো ভালো খবর দেবে বলেই ডেকেছে। তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, অবশ্যই, তোমাদের জন্য আজকে একটা বিশাল বড় সারপ্রাইজ আছে, বিশেষ করে ফাগুন, তোমার জন্য। তুমি সারা জীবন মনে রাখবে, আমার বৌমা হতে চলেছো তুমি আজ অফিসিয়ালি। তখনই খুশিতে আত্মহারা হয়ে যায় ফাগুন এবং তার মা। বলে, থ্যাংক ইউ সো মাচ। রাজদীপ বলে, কোনো থ্যাংক ইউ কিচ্ছু নয়, তুমি দায়িত্ব নিয়েছো আমার কলেজের, আর আমি চাই ওই হোস্টেলটা তাড়াতাড়ি শেষ করো, নিজে হাতে দাঁড়িয়ে। তুমি যদি এই হোস্টেলটি ঠিক করতে পারো, তোমার জন্য আমি আজ একটা সারপ্রাইজ গিফট দিচ্ছি। তোমার আর রীতের এই ম্যারেজ সার্টিফিকেট আমি বানিয়েছি, প্রচুর টাকা খরচা হয়েছে, কিন্তু তুমি এটা কোর্টে প্রেজেন্ট করলে কেসটা তুমি জিতে যাবে। তখনই থ্যাংক ইউ জানা ফাগুন এবং বলে, সত্যি বাবা, তুমি বুঝতে পেরেছো আমার কষ্টটা, এ বাড়িতে আর কেউ বুঝতে পারেনি। তোমাকে কিভাবে আমি ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। এত শীঘ্র আমার এই বাড়িতে প্রবেশ করানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। তখনই পাশ থেকে শ্রীময়ী জিজ্ঞেস করে, কী করছেন দাদা আপনি? এতটা বোকার কাজ কেন করছেন? খামোখা দাদা, এখনই স্টেপ নেওয়াটা খুব জরুরি। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, অবশ্যই
আমি অলরেডি ইনভেস্টরদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে ফেলেছি। এবার তারা আমাকে প্রেসারাইজড করছে যে এত প্রেসার সত্যি আমি নিতে পারছি না। তা আমি একান্তই বাধ্য হয়ে বিদ্যাকে রাস্তা থেকে সরানোর ডিসিশনটা নিই। নাহলে তোমার মনে হয় এত বড় একটা কাজ আমি করি? এখন বিদ্যাকে রাস্তা থেকে সরিয়েও আমার কাজ কমপ্লিট হয়নি। তাই আমাকে এই কাজটা কমপ্লিট একমাত্র করে দিতে পারে এইখানে, সেটা হচ্ছে ফাগুন ও শ্রাবণ। আমি কিভাবে তোমাদেরকে বলবো বুঝতে পারছিলাম না। তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব যদি ফাগুন তুমি এই কাজটা নিজে হাতে দায়িত্ব নিয়ে করে আমাকে সাকসেসফুলি দিতে পারো। তখনই ফাগুন বলে, আমি আমার বেস্ট লাগিয়ে দেবো কাজটা সাকসেসফুল করার জন্য বাবা। কিন্তু আমার ভয় হয় বিদ্যা যদি 72 আওয়ার্সের মধ্যে রিকভার হয়ে চলে আসে এবং বাধা দেয় হোস্টেলটে ভাঙতি, তখনই কি হবে? তখনই সেইখানে রাজদীপ চ্যাটার্জি বলে, কোনো টেনশন নিও না, কোনোভাবেই হসপিটাল থেকে বিদ্যা ম্যানেজার উঠতে পারবে না। আমি লোক পাঠাচ্ছি, ওই হসপিটালের ভিতরেই ওকে চিরতরের মতো মাটিতে মিশিয়ে দেবে হসপিটালের লোক। ফেক ডাক্তার যাবে, একটা ইঞ্জেকশন পুশ করবে স্লাইনে, জাস্ট দি এন্ড হয়ে যাবে। তুমি বুঝতে পারছো ফাগুন? তখন ফাগুন বলে, বাহ, এই কাজটা তুমি যদি ক্লিয়ার করে দিতে পারো বাবা, তাহলে আমি নিজে হাতে দাঁড়িয়ে পুরো হোস্টেলটা ফাঁকা করে দাও। তারপরেই সেইখানে ফাগুনকে বাড়িতে রেখে যেতে বলে ফাগুনের মাকে রাজদীপ চ্যাটার্জি, এবং বলে, আমার বাড়ির বৌমা আজ থেকে এই বাড়িতেই থাকবে, কোথাও যাবে না সে। তোমরা বুঝতে পেরেছো? কেউ ওকে কোনো কিছু বলার আগে আমাকে অবশ্যই জানাবে। পেছন থেকেই ত্রিধা চ্যাটার্জি এসে বলে, খুব সুন্দর, আমি অবাক হচ্ছি, এটি আমার হাজবেন্ড যে টাকার লোভে পরিবার, সংসার, নিজের ছেলে, বৌমা সবাইকে বিক্রি করে দিচ্ছে। আমি এটা স্পষ্ট বুঝতে পারছি ফাগুন, তোমাকে আমার হাজবেন্ড ইউজ করছে। তুমি কেন বুঝতে পারছো না? তোমার মা, সে তো একটা শিক্ষিত মানুষ, সে তো জ্ঞানী গুণী এবং যথেষ্ট চালাক। তারপরেও তোমার মা নিজেও ধরতে পারছে না এটা। এখানে তো পুরোটাই দেখা যাচ্ছে একটা ট্রাপ আমার হাজবেন্ড বানিয়েছে। সে তোমার আর বিদ্যা ব্যানার্জিকে লড়াই করার জন্য মঞ্চে নামিয়ে দিচ্ছে। তোমরা দুজনা লড়ালড়ি করবে আর ও দাঁড়িয়ে খেলাটা দেখবে। দেখছো না, শ্রাবণকে, ফাগুনকে ও বিদ্যাকে একত্রিতভাবে আমার হাজবেন্ড লড়াচ্ছে, যাতে তোমরা এই যুদ্ধে একে অপরকে না মারতে পারো না ধরতে পারো। আর সে বাইরে থেকে মজা নেবে, কারণ তার নাম কোনোভাবেই খারাপ হলে যে হবে না পুরো খেলাটায়। সে একটা বড় বিজনেসম্যান, আর বিজনেসম্যান প্রবলেমে আসলে হয়, সে তো রাস্তার কাঁটাগুলোকে সব একটা একটা করে তোমাদের দিয়ে ওড়াচ্ছে। তখনই ফাগুন বলে, মুখ সামলে কথা বলো মা, আমি ভুলে যাব তুমি আমার শাশুড়ি হও। তখনই রাজদীপ চ্যাটার্জি বলে, বাহ, আমার বাড়ির উপযুক্ত বৌমা হওয়ার যোগ্য ফাগুন তুমি। আমার দেখে ভালো লাগলো, তোমার মধ্যে বিজনেস মাইন্ডসেট আছে, তুমি অনেক বড় হতে পারো, কোটি কোটি টাকা আর্নিং করবে। ত্রিধা বলে, কোটি কোটি টাকা আর্নিং করলে হয় না, বাড়ির মধ্যে যে সুখ, শান্তি, ভালোবাসা প্রয়োজন, সেটার কি করবে? সেটা তো এ বাড়িতে ফিরিয়ে আনতে পারবে না। না পারবে ওই তুমি, না পারবে ওই ফাগুন, কেউ না। শুধুমাত্র ওই কাজটা করতে পারবে একমাত্র এ বাড়িতে, সেটা হচ্ছে আমাদের আমাদের একমাত্র বিদ্যা ব্যানার্জি। তাছাড়া কারোর দ্বারা ওই বাড়িতে সুখ শান্তি ফিরিয়ে আনাটা পসিবলই নয়। তখনই হতবম্ব হয়ে ফাগুনের মা বলে, তুমি কিন্তু আমার মেয়েকে ছোট করছো, খামোকা আমার মেয়েকে উল্টোপাল্টা কথা বলে নষ্ট করার চেষ্টা করছো। তখনই ফাগুন বলে, আমার ভাইয়ের সাথে আমার একটা দরকারি কথা আছে, তারা আজ কলেজে যাবে, ভাঙচুর করবে, তাই আমি একটু কথাটা বলতে পারি? সঙ্গে সঙ্গে ত্রিধা বলে, কি বললে? বিদ্যা অসুস্থ, সে হসপিটালে কাতরাচ্ছে, আর তোমরা আমার বাড়িতে বৌমা হওয়ার জন্য চলে এসছো, ওদিকে হোস্টেল ভাঙার জন্য লোক পাঠাচ্ছ। ছি, কোথায় নেমে গেছো তোমরা? নামতে নামতে তোমরা পুরো নিচু হয়ে গেছো। নিজেদেরকে একবার আয়নায় গিয়ে মুখটা দেখেছো? তোমরা যে কর্মকাণ্ডগুলো করছো সেগুলো কতটা ছোট লোকের ব্যবহার, একবারও মনে হয় না? না, সত্যিই তোমরা বিক্রি হয়ে গেছে প্রত্যেকটি মানুষ টাকার কাছে, নিজেদের মাথাগুলো বিক্রি করে দিয়েছো। কী কাজ করছো যেখানে নিজের বোনকে ধোকা দিচ্ছ, যেখানে নিজের বাড়ির বৌমাকে ধোকা দিচ্ছ? কেন এত টাকার লালসাটা কেন? আমি তো বুঝতে পারছি না। এই বাড়ি থেকে সুখ শান্তি সব বিক্রি হয়ে গেছে। শ্রীমণি পাশ থেকে এসে বলে, দিদিভাই চুপ করো, বেকার ঝগড়া করে কিচ্ছু হবে?
তক্ষুনি ত্রিধা বলে, তুই আমাকে আটকাস না, তোর তো ঘর জ্বলছে না, ঘর চলছে আমার, আমাকে বুঝতে দে, আমার ঘর সংসার পরিবার সবটা সামলাতে দে, নাহলে যে এভাবে ভাঙতে থাকলে আমি একদিন মাটিতে নেমে যাব, তখন না থাকবে আমার আপন, আর না থাকবে আমার সংসার, আর নাই বা থাকবে আমার কোনো কিছু, তাই একটু আমাকে আমারটা সামলাতে দে। তখন শ্রীময়ী চুপ হয়ে যায়, আর ত্রিধা তর্ক করতে থাকে তার হাজবেন্ডের সাথে। অপোজিট সাইডে আমরা দেখব কঙ্কুজ খাসনবিস অ্যারেস্ট করে নিয়ে তার থানাতে গিয়ে শ্রাবণ ও নিপুণ মল্লিককে রেখে দেয়, এবং নিপুণকে উল্টো করে দড়িতে টাঙিয়ে উদ্ধরম মারতে থাকে। সেখানে পঙ্কজ খাসনবিস বলে, তোরা কি ভাবলি খবর আমাদের কাছে আসবে না? তোরা আজ হোস্টেল সব ভাঙচুর করবি, সমস্ত কিছু তোরা ভেবেছিস একাই শেষ করে ফেলবি? কোনো দিনও হবে না। বলে না, শকুনের আশীর্বাদে কোনো দিন গরু মরে না। তাই তোরা যতই চেষ্টা করিস, তোদের বিদ্যা ব্যানার্জি বেঁচে থাকবে। আর বিদ্যা ব্যানার্জির কোনো ক্ষতি, এটা একটা স্বপ্নর মতো। চেষ্টা করেছিলিস তো অনেকটাই, কিছু করতে পেরেছিস? কিচ্ছু করতে পারবি না। বিদ্যার ক্ষতি করা এতটা সহজ নয়, যেটা তোরা ভাবিস সেটা তো কোনো দিনই হবে না। তারপরেই প্রফেসর বিদ্যা ব্যানার্জি আমরা দেখব হসপিটালে শুয়ে থাকে বেডে, আর সেখানেই দেখতে চলে আসে তারই ফাগুন আর শ্রীময়ী, এবং তার সাথে তার মা। ফাগুনের মা সেই গেট দিয়ে যে ঢুকতে চায়, হৃদ বাধা দেয় গেটের গোড়ায়। এবং কী করতে এসছেন এখানে? নাটক দেখতে? যখন মেয়ে এত বড় ঘটনা ঘটে গেছে, তখন তো আপনাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি, এখন নিশ্চয় কোনো স্বার্থের জন্য এসছো। ফাগুন বলে, আমি আমার দিদিভাইয়ের সাথে দেখা করতে এসেছি, তাই হৃদ আমি তোমার সাথে কোনো এই বিষয়ে কথা বলতে চাই না। হৃদ বলে, ওটা আমার ওয়াইফ, এখন আমার সাথে ওর বিয়ে হয়েছে, তুমি আমাকে এ কথাটা বলতে পারো না। তক্ষুনি ফাগুন বলে, কী বিয়ে? কোথায় বিয়ে? তোমাদের কোনো প্রমাণপত্র আছে? কিন্তু আমার সাথে তোমার বিয়ে হয়েছে, তার রেজিস্ট্রি পেপার আছে, দেখবে, আমার কাছে সেটা সাইন করা আছে। সঙ্গে সঙ্গে সে তার ব্যাগ থেকে রেজিস্ট্রি পেপারটা বার করে দেখায়। হৃদ পুরো অবাক হয়ে যায়। সে বলে, এই নকল রেজিস্ট্রি পেপার আবার কোথা থেকে মানালে? তখনই ফাগুন বলে, এটা তোমার বাবা আমাকে দিয়েছে। তখন হৃদ বলে, আমি আমার বাবার সাথে একটু বোঝাপড়া ঠিকই করে নেব এই বিষয়টি নিয়ে, কিন্তু তুমি এখান থেকে বেরিয়ে যাও।